হ্যালো বন্ধুরা, আশা করি আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, যেখানে আমি আমার ফিস্টুলা অপারেশন, অবশ্যই লেজার ফিস্টুলা অপারেশন কিভাবে অসফল হলো এবং কিভাবে ডক্টর আমাকে ঠকালো, এই সমস্ত ডিটেলস আপনাদের বলেছি। কিভাবে আমি কনসাল্ট করেছি ডক্টর এবং কিভাবে এমআরআই করালাম, পথে পথে কিভাবে ঠকেছি। এবং আজকের ভিডিওতে আপনাদের বলবো যে আমার সার্জারি কী হয়েছে এবং সার্জারির পরে কী হয়েছে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ারও করবেন, তাহলে অন্য লোকরাও সতর্ক হবে এবং এই স্ক্যাম থেকে বাঁচতে পারবে। তবে বন্ধুরা, আগেরবার বলেছিলাম যে আমি হসপিটালে অ্যাডমিট হয়ে যাই, আমার জেনারেল ওয়ার্ড ছিল। তো অবশ্যই আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি সকালে, এবং যেহেতু আপনাদের আগেই বলেছি যে নার্সিংহোমটা খুবই এক্সপেন্সিভ আর অনেক ফ্যাসিলিটিস রয়েছে এখানে, আমি জেনারেল ওয়ার্ডে অ্যাডমিট হয়েছিলাম। তো কিছুক্ষণ পরেই একটা ওয়ার্ড বয় আসে, উনি এসে আমাকে বলে যে স্যার, আপনার যেই জায়গাটা অপারেশন হবে ওই জায়গাটা আমাকে ক্লিন করতে হবে। বেসিক্যালি ওইখানে যে হেয়ারগুলো রয়েছে ওগুলোকে রিমুভ করতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, রিমুভ করে দিও। তো ওইখানে একটা পর্দা ছিল, পর্দা উনি পুরো ঘিরে দেয় এবং ওনার একটা ব্লেড মতো একটা ইনস্ট্রুমেন্ট থাকে, সেটা দিয়ে উনি আমার জায়গাটাকে পুরো ক্লিন করে দেয়। তো অবশ্যই বন্ধুরা, এখানে আপনাদের একটা জিনিস বলে দিই, যেরকম আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রচুর নার্সিংহোমে দেখবেন ওয়ার্ড বয়রা, নার্সরা কিছু করে তারপরেই দেখবেন বকশিস ডিমান্ড করে যে কিছু বকশিস দিন, কিছু খুশি হয়ে দিন। এই নার্সিংহোমে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই। কোনো ওয়ার্ড বয় বা কোনো নার্স আপনার কাছে কোনো রকমের বকশিস চাইবে না এবং কোনো রকমের বকশিস দাবিও করবে না। তবে বন্ধুরা, নার্সিংহোমটা খুবই ভালো, কিন্তু ডক্টরটা মোটেই ভালো নয়। ডক্টরটা সম্পূর্ণভাবে পেশেন্টদের সঙ্গে স্ক্যাম করছে, ঠকাচ্ছে। তো এবারে কী হয়েছে আপনাদের বলে দিই। আমি তারপরে আমার যখন হেয়ার রিমুভ করা হয়ে গেল, কিছুক্ষণ পরে একটা নার্স আসে, উনি আমাকে একটা টিটেনাস দেয়, আমার সুগার টেস্ট করে, আমার পালস রেট চেক করে, আর আমার হাতে একটা চ্যানেল করে দিয়ে আর সিরিঞ্জ দিয়ে একটা চ্যানেল করে দিয়ে আমার হাতে একটা স্যালাইন লাগিয়ে দেয়। এবারে আমি ওয়েট করছি ডক্টর কখন আসবে। এবার যেহেতু আপনারা জানেন যে আমি আগের দিন থেকেই আমার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হয়েছিল, যেহেতু সার্জারি হবে। ডক্টর বলেছিল যে কিছুই খাবেন না এবং জলও পান করবেন না। তো আমি টোটালি ফাস্টিংয়ে ছিলাম। তো ওয়েট করছি, তারপরে দেখলাম 2টো না 2:30টা বাজে, তখন ডক্টর এলো। ডক্টর আসার পরে তারপরে আমাকে, তখন তো আমি খুব টেন্স ছিলাম, যে আমি তো এর আগে কোনো দিন লাইফে সার্জারি করাইনি, আমি জানতাম না কিভাবে কি হবে। তো তারপর আমি গেলাম, আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। তার আগে আমাকে একটা ড্রেস দিল, ওই ড্রেসটা আমি পরলাম। পরার পরে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যথারীতি অপারেশন থিয়েটারে একটা বেড ছিল, আমাকে বলল বেডে ওঠো। আমি বেডে উঠলাম। তারপরে আমাকে বসতে বলল। বসার পরে আমার স্পাইনাল কর্ডে একটা ইঞ্জেকশন পুশ করার কিছু সেকেন্ডের মধ্যেই দেখি আমার পাটা কীরকম ঝিনঝিন করছে। তারপরেই দেখলাম পাটা, তারপরে আমি হঠাৎ করে ফিল করলাম যে আমি আমার কোমর থেকে নিয়ে আমার পুরো পাটাই কিন্তু আর ফিল করতে পারছি না, আমি বুঝতেই পারছি না যে আমার পা রয়েছে। তো তারপরে তারা আমার চোখের ওপরে একটা কাপড় চেপে দিল। আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না, কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম ওরা কী সব কথা বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম। তো আমি ভাবলাম হয়তো এবারে অপারেশন স্টার্ট করবে। তো আমি ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে 10-15 মিনিট পরেই দেখলাম ডক্টর আমার কানের কাছে এসে বলল যে তোমার অপারেশনটা হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল। বললো একটা ফিস্টুলা ট্র্যাক ছিল বড় মতো, এটাকে আমরা বার করে দিয়েছি এবং ফিস্টুলা ট্র্যাক বার করেছি এবং একটা ফিশারও দেখা গেছে, ওই ফিশারটাও ক্লিয়ার করে দিয়েছি। আমি খুবই খুশি হলাম, চলুন আমার সার্জারি হয়ে গেছে, এবার আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাব, আগের মতো হয়ে যাব, এই ভেবেই আমি মনে মনে খুশি হচ্ছিলাম। তারপরে তারা আমাকে আমার বেডে শিফট করে দেয়। তো আপনাদের এখানে বলে রাখি, বেডে শিফট করে দেওয়ার পরেও এই ডক্টরটা এমন, এর কোনো রকমের ফ্যাসিলিটিস নেই। যেমন বেডে শিফট করে দেওয়ার পরে কোনো ওয়ার্ড বাই কিছু আসছে না, কোনো মেডিসিনের কোনো ব্যাপার নেই। মাঝে মধ্যে একটা নার্স আসছে, খালি স্যালাইনের বটলটা চেঞ্জ করে দিয়ে চলে যাচ্ছে। এবং অপারেশনের সময় আমার যে ড্রেসিং করা হয়েছিল, কিছুক্ষণ পরে ড্রেসিংটাও খুলে নিয়ে চলে গেছিলো। আমার বেডে শুধু একটা ম্যাট রাখা ছিল, এই ম্যাটের ওপরেই আমি শুয়েছিলাম। তারপরে আমি ভাবলাম হয়তো ডক্টর কিছুক্ষণ পরে আসবে, এসে হয়তো আমার খোঁজ নেবে, আমাকে জিজ্ঞেস করবে যে আমি কেমন ফিল করছি, ঠিক আছে কি না। তো দেখলাম কেউ এলো না, আমি শুয়েই ছিলাম। তারপরে মোটামুটি ধরে নিন আমার 5 ঘন্টার মধ্যে 5 ঘন্টা পর্যন্ত আমার পার কিন্তু অবশ ছিল, আমি একদম নাড়াতে পারছিলাম না। 5 ঘন্টা পরে আমি দেখলাম আস্তে আস্তে আমি পাটা নাড়াতে পারছি।
তারপরে একটা ওয়ার্ড বয় এলো, আমাকে বললো যে আপনার কি ইউরিন করবেন, আপনার কি পেশাব লাগছে? আমি বললাম হ্যাঁ পেশাব তো করবো। তখন উনি আমাকে একটা বটল এনে দেয়, ওই ইউরিন হোল্ডার, ওতে পেশাব করতে বলে। তো প্রথমে খুবই অসুবিধা হয়, যেহেতু অবশ ছিল, আমি পেশাব ঠিক করে করতে পারছিলাম না। তারপর আস্তে 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 দেখলাম সব ঠিক হয়ে গেল। এবারে তারপরে আমি ওয়েট করছিলাম, তো ডাক্তার তো কেউ এলো না। তারপর রাত্রে আমাকে ডিনার দিল, আমি ডিনার খেয়ে নিলাম। তারপরে আবার রাত্রে শুয়ে পড়লাম, সকালে উঠলাম, সকালে আমাকে ব্রেকফাস্ট দিল, ব্রেকফাস্ট খেলাম। আমার টয়লেট হচ্ছিল না, পটি হচ্ছিল না, পটি পাচ্ছিল না। আমি পেশাব পাচ্ছিলাম, আমি পেশাব করছিলাম কিন্তু পটি পাচ্ছিল না। আর আমি হাঁটা চলাফেরা সবই করতে পারছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না। তো যখন আমি ডিনার করলাম, তারপর আমার স্যালাইনটাও তারা খুলে নিয়েছিল, আর স্যালাইন ছিল না, আমার খালি হাতে একটা চ্যানেল করা ছিল। তারপরে বন্ধুরা আমি ওয়েট করছিলাম, যেহেতু ডক্টর বলেছিল 24 ঘন্টা হসপিটালাইজ থাকতে হবে ইন্স্যুরেন্স ক্লেমটা নেবার জন্য। আমি ওয়েট করছিলাম যে পরের দিন আমি ডিসচার্জ হব। তো পরের দিন সকালে যথারীতি আমাকে ব্রেকফাস্ট দেয়, আর কিছুক্ষণ পরে আমার বাবা আসে আমাকে ডিসচার্জ করাবে বলে। তো যখন আমার বাবা আসে, তো আমার বাবাকে রিসেপশনের লোক বলে যে দেখুন, আমরা ডক্টর ওনার ডিসচার্জ সার্টিফিকেট অলরেডি তৈরি করে দিয়েছে, এবং ডিসচার্জের ক্লেম অ্যামাউন্টটা ওনার ইন্স্যুরেন্স কোম্পানিতে পাঠানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্লেমটা সেটেল হচ্ছে না, আমরা ডিসচার্জ করতে পারবো না। আর তখনও কিন্তু ডক্টর হসপিটালে নেই, ডক্টর আগেই সব রিপোর্ট তৈরি করে দিয়ে দিয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিকে। তবে বন্ধুরা, ইন্স্যুরেন্স কোম্পানিটা অপারেশনের পরে কিন্তু আমাকে অনেক জ্বালিয়েছে। আর এই বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও বানাবো, যেখানে আপনাকে ইন্স্যুরেন্স ডিটেলসটা জানাবো, কীভাবে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে জ্বালিয়েছে। আপাতত আপনাকে এই ভিডিওতে অপারেশনের ব্যাপারটাই বলি। তো অনেক ওয়েট করছিলাম, তো দেখলাম দুপুরের সময় আমাকে ফের লাঞ্চ দিল, আর তার কিছুক্ষণ পরেই দেখলাম ডক্টর এলো। ডক্টরের সঙ্গে আরেকটা লোক এলো। আপনাদের হয়তো প্রথম ভিডিওতে বলেছি, যখন আমি কনসালটেশনে গেছিলাম, ডক্টরের সঙ্গে আরেকটা পুরুষ ছিল। সেই পুরুষটাই দেখলাম ডক্টরের সঙ্গে এলো, এবং ডক্টর আমাকে এসে জিজ্ঞেস করছে যে কেমন আছে। আমি বললাম ভালো আছি। তা আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে আমার খাওয়া দাওয়া কোনো রেস্ট্রিকশানস আছে? তো ডক্টর বললো না, কোনো রেস্ট্রিকশন নেই, তুমি সব কিছু খেতে পারো। তো আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, আপনারা দেখবেন যখনই কারোর পাইলস, ফিশার, ফিস্টুলা এগুলো হয়, অবশ্যই ডক্টররা কিছু কিছু খাবার রেস্ট্রিক্টেড করে, যেমন স্পাইসি ফুড, অয়েলি ফুড, এগুলো রেস্ট্রিক্টেড করে। তো আমার তো প্রচণ্ড অদ্ভুত মনে হলো যে এই ডক্টরটা কোনো খাবারই রেস্ট্রিক্টেড করলো না, বলছে সব কিছু তুমি খেতে পারো। তারপরেই ডক্টরটা আমাকে বলছে যে তোমাকে তো ড্রেসিং করতে হবে। তো ওনার সঙ্গে যে লোকটা ছিল বললো এই লোকটার সঙ্গে যোগাযোগ করে নেবে, ইনি তোমার সব ড্রেসিং করে দেবে। আমাকে ওই লোকটা নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিল, বললো যখন তুমি বাড়ি পৌঁছে যাবে, বাড়ি গিয়ে আমাকে একটা কল করবে। আমি মনে মনে ভাবছি বন্ধুরা, যে এই ডক্টরটাই নিজের চ্যানেলে ভিডিওতে বলছে যে লেজার সার্জারিতে কোনো রকমের ড্রেসিং প্রয়োজন পড়ে না, এবং উনি নিজের ভিডিওতে এইটাও বলছে কি যদি কোনো কারণে ড্রেসিং লাগেও সেটা খুব জটিল নয়, খুবই সিম্পল ড্রেসিং। আমাদের লোক একবার বাড়িতে গিয়ে দেখিয়ে দেবে কীভাবে ড্রেসিং করতে হয়, তারপরে আপনার বাড়ির লোকরাই ড্রেসিংটা করে দিতে পারবে। এইভাবেই, সম্পূর্ণ এইভাবেই উনি নিজের ভিডিওতে এইগুলো বলছে। এবং আমার ক্ষেত্রে আমাকে বলছে যে ড্রেসিং করাবার জন্য আপনি আমার লোকটাকে যোগাযোগ করে নেবেন। আমি বললাম ঠিক আছে। তারপরে ডক্টরটা চলে গেল। এবারে আমার ডিসচার্জ হচ্ছে না, আমি অনেকক্ষণ ওয়েট করছি। তারপর আমি আমার ইন্স্যুরেন্স এজেন্টকে ফোন করি। আমার ইন্স্যুরেন্স এজেন্ট আমাকে বলছে যে তোমার যে হসপিটাল আছে, ওনারা প্রথমে একটা ক্লেম অ্যামাউন্ট দিয়েছিল, ইনিশিয়াল ক্লেম অ্যামাউন্ট, সেটা হচ্ছে 1,20,000, কিন্তু এখন তারা 1,30,000 টাকার একটা ক্লেম অ্যামাউন্ট করেছে। এই জন্য ইন্স্যুরেন্স কোম্পানি ওই ক্লেম অ্যামাউন্টটাকে রিটার্ন ব্যাক পাঠিয়েছে, আর হসপিটালকে বলছে যে আপনারা একটা রিভাইজড বিল পাঠান, সঠিক করে বিল পাঠান, তাহলেই ক্লেম সেটেলমেন্ট হবে। এই কারণেই আমার ক্লেম সেটেলমেন্টে ডিলে হচ্ছে, যার জন্য আমাকে ডিসচার্জ করছে না। তাই ওয়েট করার পরে যখন সন্ধে 6টা হয়তো বেজে পার হয়ে গেল, তখন আমাকে বললো যে ক্লেম সেটেল হয়ে গেছে। তাই ভাবলাম ক্লেম সেটেল হয়ে গেছে মানে পুরোটা সেটেল হয়ে গেছে, কিন্তু বন্ধুরা তা নয়। ওইখানেও আমাকে 1600 কত টাকা ক্যাশ টাকা জমা করতে হয়েছে। তারপরে তারা আমাকে ডিসচার্জ করেছে। ডিসচার্জ করার পরে আমি বাড়ি ফেরার পরে আমি ওই লোকটাকে ফোন করি। ফোন করার পরে লোকটা আমাকে বলছে
লোকটা প্রথমে তো এমন ভান করছে যে ও আমাকে চেনেই না, ওরা খুব ব্যস্ত লোক, কিছুই জানে না। যখন আমি সব ডিটেলস বললাম তখন আমাকে বলছে, ও আচ্ছা আচ্ছা, তোমার তো ফিস্টুলা অপারেশন হয়েছে, তোমাকে তো ড্রেসিং করতে হবে। তাই আমি বললাম হ্যাঁ ড্রেসিং করতে হবে, তো করে দেবেন। তখন আমাকে বলছে যে আপনার বাড়ি কোথায়। আমি আমার বাড়ির ডিটেলস বললাম, এবং আমি পরে জানতে পারলাম যে ওনার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, মাত্র 5 থেকে 6 কিলোমিটারের দূরে। উনি আমাকে বলছে যে আপনার এক একটা ড্রেসিং 1500 টাকা করে পড়বে, 1500। তাহলে বন্ধুরা আপনি বুঝতেই পারছেন একটা মধ্যবিত্ত লোকের জন্য প্রতিদিন 1500 টাকা খরচা করা কতটাই টাফ। তাও আমি যেহেতু সারতে চাইছিলাম, আমি খুব পাজেলড ছিলাম, আমি তাতেও রাজি হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে 1500 টাকা দিয়ে ড্রেসিংটা করে দিই। তখন আমি বাড়িতে যখন আমার বাড়ির মেম্বারদের সঙ্গে আলোচনা করলাম, তো আমাদের একটা জানাশোনা একটা লোক আছে, উনি অন্য একটা সার্জনের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে অন্য হসপিটালে। ওনাকে যখন ফোন করি উনি বললো হ্যাঁ ফিস্টুলা অপারেশন তো আমরা তো ড্রেসিং করে দিই, কোনো অসুবিধা নেই, করে দেবো। আমি বললাম কত করে পড়বে, বলে 500 টাকা করে। তো যখন আমি দেখলাম যে এইখানে এতটাই কম, 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, আর ইনিও অনেক দিন ধরে মেডিকেল ফিল্ডে কাজ করছে, তো আমি তখন এনাকে বললাম ঠিক আছে আপনি আগামীকাল থেকে এসে আমার ড্রেসিংটা করে দেবেন। আর ডক্টরের লোকটাকে আমি বারণ করে দিলাম। তবে বন্ধু এখানে আপনাকে আরেকটা কথা বলে দিই, যখন আমার ডিসচার্জ হয়েছিল তো আমাকে হসপিটাল থেকে একটা ডিসচার্জ সার্টিফিকেট দিয়েছিল, তার সাথে ডক্টরের একটা প্রেসক্রিপশন দিয়েছিল যেটাতে অনেক রকমের ওষুধ লেখা ছিল, আর আমার সমস্ত রিপোর্টসগুলো আমাকে দিয়ে দিয়েছিল। এবং আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গেই সমস্ত ওষুধগুলো কিনেও নিই এবং ওষুধগুলো খাওয়াও শুরু করে দিই। তবে বন্ধুরা যখন ওই লোকটা ড্রেসিং করতে আসে, উনি এসে যখন আমার অপারেশনের জায়গাটা দেখে উনি অবাক হয়ে যায়। উনি বলে লেজার সার্জারিতে এরম কেন? উনি বলে লেজার সার্জারি তো এরকম হয় না, মানে তোমার এত বড় ক্ষত, তার উপরে 4টে মেডিকেল নট লাগিয়ে দিয়েছে, স্টিচের মতো 4টে মেডিকেল নট লাগিয়ে দিয়েছে। তো আমাকে সেই লোকটা বলছে 4টে মেডিকেল নট লাগিয়ে দিয়েছে কী কারণে, কী উদ্দেশ্যতে? মেডিকেল নট থাকলে আমি ড্রেসিংটা করব কীভাবে? ও বলছে ফিস্টুলা অপারেশনের নিয়ম হচ্ছে অপারেশনের জায়গাটা খোলা রাখতে হয়, কোনো সেলাই বা নট থাকে না। তার খোলা থাকলে প্রপারভাবে উনি ক্লিনিং করতে পারবে, আর ওইখানে অয়েনমেন্ট দিয়ে ভালো করে ব্যান্ডেজ দিয়ে ড্রেসিং করতে পারবে। তো উনি খুবই ভয় পাচ্ছে যেহেতু 4টে নট করা রয়েছে, এবং উনি আমাকে বারে বারে জিজ্ঞেস করছে যদি আপনি পারমিশন দেন তাহলে আমি নটগুলো কেটে দিতে পারি। এবং আমিও ভয় পাচ্ছি যেহেতু ডাক্তার নটটা লাগিয়েছে, আমি ভাবছি ডক্টর হয়তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্যতে নটটা লাগিয়েছে। আমি ওনাকে বললাম না, আপনি যদি ড্রেসিং করেন আপনাকে ওই নটের ওপর দিয়েই করতে হবে। তো ওই লোকটা 4টে ড্রেসিং করেছিল, আমার 4 থেকে 5টা ড্রেসিং করেছিল, কিন্তু ড্রেসিং করার পরে আমি খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম না। এবং ওই যে লোকটা ড্রেসিং করছিল ও নিজেই স্যাটিসফাই হচ্ছিল না ড্রেসিং নিয়ে। লাস্টে উনি নিজেই আমাকে বললো একটা কাজ করো, ডক্টর যেই লোকটাকে দিয়ে ড্রেসিং করতে বলেছে ওকে দিয়ে 1-2বার ড্রেসিং করাও, করে দেখে নাও ও কীভাবে করছে, তারপর আমাকে বললে আমিও সেইভাবে করে দেবো। আমিও রাজি হয়ে গেলাম। তারপরে যখন আমি ডক্টরের ওই লোকটাকে ফোন করি, ওই লোকটা আমাকে কি গরম, কি মেজাজ, মানে কেন তুমি তো বলেছিলে অন্য লোককে দিয়ে করাবো, তাহলে এখন ফের আমাকে ফোন করছো কেন? তাহলে বুঝতেই পারছেন যে একটা পেশেন্ট যে পয়সা দিয়ে চিকিৎসা করাচ্ছে এবং সে স্বার্থে চায়, তার কাছ থেকে পয়সা লুটতে পারেনি বলে কতটা রাগ। আমাকে বলছে যে এখন আমাকে ফোন করছো কেন? তখন আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি এবং ছোট হয়ে গেছি। আমি বললাম দেখুন আমি যেই লোকটাকে দিয়ে করাচ্ছিলাম উনি পারছে না, তাই আমি আপনাকে ফোন করেছি, আপনি দয়া করে আমার হেল্প করুন। তখন উনি আমাকে ঠিক এইভাবে বলছে, ঠিক আছে আগামীকাল আমি ব্যস্ত আছি, আমার চেম্বারে এসে তুমি ড্রেসিংটা করিয়ে নাও। আমার চেম্বারে আমি 1000 টাকা ফিস নিই ড্রেসিং করার, আর তার পরের দিন থেকে আমি তোমার বাড়িতে গিয়ে ড্রেসিং করব, 1500 টাকা চার্জ পড়বে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কতদিন আমাকে ড্রেসিং করতে হবে? তখন উনি আমাকে বলছে বেশি না, 4-5টা ড্রেসিং করলেই হয়ে যাবে। তা আমি বললাম ঠিক আছে। আমি পরের দিন ওনার চেম্বারে গেলাম। যখন চেম্বারে গেলাম তখন উনি ইচ্ছা করে এবারে আমাকে ভয় দেখাতে শুরু করে দিয়েছে। আমাকে বলছে বলে যা
এটা কি করলে, পুরো তো জিনিসটা খারাপ করে দিয়েছো, এখন তো আর 5টা ড্রেসিং করলে হবে না, অন্তত 10টা ড্রেসিং করতে হবে। আমি তাতেও রাজি হয়ে গেলাম এবং উনি প্রথম দিন ড্রেসিং করলো, করে দেবার পরে আমাকে বললো একদম চিন্তা করবে না, আমি হাত দিয়ে দিয়েছি, এবারে তোমার একদম খুব দ্রুত গতিতে সেরে যাবে। তো আমি ওনাকে 1000 টাকা দিলাম। দেওয়ার পরেই আমাকে অনেকগুলো সরঞ্জাম ফের বিক্রি করে দিল আর 1600 টাকা আরও নিয়ে নিল। ব্যান্ডেজ, ক্লিনিং লিকুইড, বিটাডাইন, নানান রকমের সরঞ্জাম। আর তারপরেই আমাকে বলল যে তোমাকে আরও 4-5টা ওষুধের নাম বলে দিচ্ছি, এই ওষুধগুলো একটা দোকানের নাম বলে দিল, বললো এই দোকান থেকে গিয়ে কিনে নেবে। তো এইখানে আমি প্রচণ্ড অবাক হলাম, যখন ওষুধটা এই লোকটাই দিচ্ছে তাহলে ডক্টর তাহলে আমাকে প্রেসক্রিপশানে কী ওষুধ দিয়েছে? তাহলে আপনি বুঝতেই পারছেন তাহলে ডক্টরটা কীভাবে ফ্রড করছে। মানে সব ওষুধ প্রেসক্রিপশানে দিচ্ছে না, উনি চাইছে যে পেশেন্টরা আমার ড্রেসিংয়ের লোকের কাছে আসবে, তারপরে বাকি ওষুধগুলো ড্রেসিংয়ের লোকটা বলবে। তো আমি ওষুধগুলো কিনলাম। তার পরের দিন লোকটা আমার বাড়িতে এলো আমার ড্রেসিং করতে। উনি বাড়িতে ঢুকেই আমাকে বলছে, বলে দেখুন আপনার বাড়িটা অনেকটাই দূরে, আমার আসতে অনেক অসুবিধা হয়, 1500 টাকায় হবে না। আমি বলি কত লাগবে? বলে 1700 টাকা দিতে হবে। দেখুন কীরকম আমার সঙ্গে চিটিং করছে সেটা দেখুন। আমি 1700 টাকাতেও রাজি হয়ে গেলাম, কারণ আমি একটাই জিনিস ভাবছিলাম যে আমাকে সারতে হবে। তারপর আবার নেক্সট ডে এসছে, বলছে দেখুন আপনার বাড়ি থেকে আমার চেম্বারে যেতে অনেক অসুবিধা হয়, অনেক ট্রাফিক জ্যাম থাকে, বলছে আমাকে 1700 না, আমাকে আরও বেশি দিতে হবে। আমি বললাম কত? বলে 2000 টাকা। আমি তখন রিকোয়েস্ট করতে তখন আমাকে বলছে ঠিক আছে 100 টাকা কম দেবেন, 1900 টাকা করে দেবেন, পার ড্রেসিং 1900 টাকা। ভাবে দেখুন, অপারেশনের থেকে বেশি ড্রেসিংয়ের খরচা। 10টা ড্রেসিং বলেছিল বন্ধুরা। তারপরে এবার উনি ডেলি সকালে আসছে, ড্রেসিং করছে আর চলে যাচ্ছে, আর আমাকে এত এত জিনিস বিক্রি করে দিচ্ছে, 5 দিনের জিনিস দিচ্ছে, ওর এক্সট্রা টাকা আলাদা নিচ্ছে, আর আমাকে পরিষ্কার বলে দিচ্ছে এই জিনিসগুলো বাইরে থেকে কিনবে না, এগুলো আমার কাছ থেকেই কিনতে হবে। 10টা ড্রেসিং হয়ে গেল। 10টা ড্রেসিংয়ের পরে আমি বলছি দাদা আমি আর বহন করতে পারছি না, আপনি কিরম করে ড্রেসিং করতে হবে বলে দিন, আমার বাড়ির লোকরা করে নেবে। একদম আমার বাড়ির লোকদের দেখাতে চায় না। তারপরে আমাকে বলছে যে চিন্তা করো না, আর 5টা ড্রেসিং করে কমপ্লিট হয়ে যাবে, আর করতে হবে না, আর 5টা ড্রেসিং করলে তোমার ক্ষতটা একদম ছোটো হয়ে যাবে, তারপরে তোমার বাড়ির লোকেরা ড্রেসিং করলে ঠিক হয়ে যাবে। এবারে আমি বললাম, আমাকে বলছে আবার এই যে 5টা ড্রেসিং হবে এটা গ্যাপ দিয়ে দিয়ে হবে, 1 দিন গ্যাপ, 2 দিন গ্যাপ। বললাম যেই দিনগুলো গ্যাপ থাকবে সেই দিন কী হবে? বলে সেই দিন তোমার বাড়ির লোকরাই করে নেবে। সেই যখন গ্যাপের দিন আমার বাড়ির লোকরাই করে নেবে তাহলে তোমার আসার দরকারটা কি? শুধু টাকাটা কীভাবে নেবে এই জন্য আসবে। এরকম করে করে 15টা না 20টা ড্রেসিং করলো। করার পরে আমি যখন এবারে বলছি ভাই আমার পক্ষে সম্ভব নয়, পারবো না, লাস্টে আমাকে বলছে বলে তুমি এত চিন্তা করছো কেন, তোমার তো ইন্স্যুরেন্স আছে, আমি ড্রেসিংয়ের একটা বিল করে দেবো, তুমি ইন্স্যুরেন্স কোম্পানিকে বিলটা দেবে, তুমি টাকা পেয়ে যাবে। এমন ডাক্তার অপারেশনের পরে পেশেন্টকে একবারও চেক আপও করে না। অপারেশনের পরে পেশেন্টকে ডক্টররা ডাকে যে 10 দিন পরে বা 15 দিন পরে তোমাকে আসতে হবে, চেক আপ করাতে হবে। কোনো ডাক্তার তো কথাই বলে না, ডাক্তারের নিজস্ব কোনো ফোন নাম্বারও দেয় না, যত নাম্বার সব অ্যাসিস্ট্যান্টের। তারপরে আমি যখন ওই লোকটাকে দিয়ে ড্রেসিং করাচ্ছিলাম, উনি আমাকে স্টার্টিংয়েই বলে দিয়েছিল যে অপারেশনের পরে আমি যোগাযোগ করব, আমি দেখব, আপনি অন্য কাউকে ফোন করবেন না। তো আমি ওনাকে বললাম যে আমার তো এতগুলো ড্রেসিং হয়ে গেছে এবং আমার ক্ষতটাও ছোট হয়ে গেছে, তো দয়া করে আমাকে একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিন, আমি ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। তো উনি আমাকে সন্ধ্যেবেলা ফোন করে বলে আগামীকাল আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে বলেই আমাকে বলছে। আমি বললাম ডক্টরের সঙ্গে কোথায় দেখা করব, যেখানে কনসালটেশন করেছিলাম ওইখানে, না যেখানে সার্জারি হয়েছে ওইখানে? বলছে যেখানে আপনার সার্জারি হয়েছে ওইখানে চলে আসবেন, এসেই প্রথমে 1000 টাকা রিসেপশনে জমা করে দেবেন, তারপরে আপনি ডক্টরের সঙ্গে দেখা করবেন। তাহলে ভাবুন, যেই ডক্টরকে দিয়ে আপনি অপারেশন করিয়েছেন ওই ডক্টরের সঙ্গেই চেক আপের জন্য দেখা করার জন্য আপনাকে ফের 1000 টাকা দিতে হবে। অদ্ভুত ডাক্তার। তারপর আমি গেলাম, দিলাম, ডাক্তারের কাছে দেখা করলাম। ডাক্তার দেখে ক্ষতস্থানটা দেখে বলছে এই তো একদম ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এই তো পুরো শুকিয়ে গেছে, আর কোনো রস নেই, পুঁজ নেই।
ক্ষত ছোট হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমাকে বললো আর কটা দিন ড্রেসিং করো, তোমার পুরো শুকিয়ে যাবে। বললাম ঠিক আছে। যেই ডক্টরটা বলে চলে যায়, সাথে সাথে যেই লোকটা ড্রেসিং করতো সে আমাকে চেয়ারে বসিয়ে বলছে, দাঁড়াও তোমার একটা ভিডিও করবো। তো এবারে বন্ধুরা এইখানে একটা মজার ভিডিওর গল্প আছে। ভিডিও করবে, কেন করবে, কী উদ্দেশ্যে করবো, এই জন্য আমি আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য, যেখানে বিস্তারিতভাবে বলবো যে ওরা ভিডিওটা কেন করে, কিভাবে করে, আর ভিডিও দিয়ে কি করে ওরা। তো বন্ধুরা, আপনি যদি আমার ভিডিওটা যদি আপনার মনে হয় যে আপনার ভালো লেগেছে, দয়া করে ভিডিওটা লাইক করবেন। আর আমারই মতো আরও অনেক লোক এই রোগে আক্রান্ত আছে এবং অনেক ডক্টরের কাছে হেনস্থা হচ্ছে, ঠকছে। তো আপনারা যদি চান এই ভাইদের বোনেদের বাঁচাতে, যারা না যেন ঠকে, তাহলে দয়া করে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে তারাও সচেতন হবে আর আমার মতো আর ঠকবে না। আর আমার আরও ভিডিও দেখার জন্য দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এইভাবেই আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনতে পারবো। আর আরও ইনফরমেটিভ অনেক ভিডিও আসতে চলেছে, সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের বক্তব্যগুলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানতে চাই আপনারা কী ভাবেন, কী বলছেন। কোনো রকমের যদি আপনারা পরামর্শ চান আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।